বার্সেলোনা কাজটা করেছে, তারা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 নিশ্চিত করে ফেলেছে। দুটো ম্যাচ এক্সট্রা তাদের খেলতে হবে না, যেমনটা খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। কোপেনহেগেনকে বড় একটা ব্যবধানেই বার্সেলোনা শেষ পর্যন্ত হারিয়েছে। 4-1 গোলে হারানোর পরে হান্সি ফ্লিক বলছেন তার দলের পক্ষে হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব, কিন্তু সেটা মোটেই সহজ হবে না। আজকে থেকেই তাদের উন্নতি করতে হবে। এবারে চ্যাম্পিয়ন্স লিগ খুব বাজেভাবে শুরু করেছিলাম, তবে ভালো হলো যে জিতে লিগ পর্ব শেষ করলাম। চ্যাম্পিয়ন্স লিগ জেতার কোয়ালিটি আমাদের আছে, কিন্তু অনেক উন্নতি করতে হবে। এখান থেকে 2 দিনে এই উন্নতি সম্ভব নয়, এখন থেকেই শুরু করতে হবে। কোপেনহেগেনের সঙ্গে শুরুতে বার্সেলোনা ঘরের মাঠে পিছিয়ে পড়েছিল 1-0 গোলে। ফ্র্যাঙ্কি ডিয়ং যে নাই, পেদ্রি যে নাই, এটা ম্যাচের ফার্স্ট হাফে স্পষ্ট বোঝা গেছে। এরপরে সেই ম্যাচটা বার্সেলোনার পক্ষে এসে মূলত আমার কাছে মনে হয় দানি ওলমোর একটা ডিফেন্স সেরা পাস থেকে, নট রিলি লামিন ইয়ামাল। ইয়ামাল খুব ভালো রান নিয়েছেন, কিন্তু ওই পাসটা তাদের কপাল খুলে দিয়েছে, যেখান থেকে লেভানডস্কি গোল করার পরেই বার্সেলোনার ফিরে আসার শুরু। বার্সেলোনার পক্ষে কি আসলেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব? এটা বলা খুবই মুশকিল, কারণ এই কথা পিএসজির ক্ষেত্রে আমরা বলতাম যে পিএসজির পক্ষে যেটা সম্ভব না, কিন্তু পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতে দেখিয়েছে। বার্সেলোনার যেটা আমার কাছে মনে হয়েছে, কালকে তো বার্সেলোনার খেলা একদমই দেখা হয় নাই এবং হাইলাইটস দেখার সেই ফুরসতটা আমার হয় নাই। এবং যারা মানে টুইটারে কথাবার্তা দেখে বুঝলাম যে বার্সেলোনা ফার্স্ট হাফে খুবই খারাপ খেলেছে, খুব একটা ভালো খেলেও নাই। বাংলাদেশের ফেসবুকের অ্যাটমসফিয়ারও কথাবার্তা একই সেম। সো এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তো এখন যে পরিস্থিতি বার্সেলোনার জন্য এটা একটা বড় সুবিধা, যেটা রিয়াল মাদ্রিদের জন্য বিশাল একটা ডিসঅ্যাডভান্টেজ। ফেব্রুয়ারি মাসে 4টা ম্যাচের বেশি বার্সেলোনাকে খেলতে হবে না, সেখানে রিয়াল মাদ্রিদকে 6টা ম্যাচ খেলতে হবে। এইটা লিগ কম্পিটিশনের জন্য বার্সেলোনার জন্য খুবই ভালো একটা ব্যাপার। তাদের প্লেয়ারদেরকে ঠিকঠাক মতো রেস্ট দিয়ে এনে খেলানো সম্ভব। হান্সি ফ্লিক যেটা বলেছেন যে এইভাবে খেললে আসলে হবে না আলটিমেটলি, এবং যদি বাই এনি চান্স আপনার ভাগ্যে পিএসজি পড়ে যায় মার্চ মাসে, তাহলে এটা উত্তরানো বার্সেলোনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। যতই আমরা বলি বার্সেলোনা এখন পিএসজিকে হারিয়ে দিবে, চ্যাম্পিয়ন্স লিগের হিসাব কিতাব খুবই আলাদা হয়ে যায়। শেষ পর্যন্ত রাফিনিয়া গোল করলেন, লামিন ইয়ামাল অ্যান্ড এভরিথিং যা দেখলাম সবকিছু। রাশফোর্ড হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং আমার কাছে মনে হয়েছে। লাস্ট কয়েকটা যে ম্যাচ দেখেছি সব মিলে চ্যাম্পিয়ন্স লিগে 4টা গোল করেছেন, 3টা অ্যাসিস্ট। সো ইটস এ ভেরি গুড ক্যাম্পেইন। কথাটা হচ্ছে বার্সেলোনার এই স্কোয়াড হারমোনি এবং ব্যালেন্সটাকে ঠিক না রাখতে পারলে মনে হয় মানে বার্সেলোনার জন্য ভালো সময় অপেক্ষা খুব একটা না করতে পারে আর কি। কারণ 1 পয়েন্ট লিড যে কোনো সময় আপনার ফুরসত হয়ে যেতে পারে, আর যদি কোনো একটা বাইককা অপোনেন্ট পড়ে যায় রাউন্ড অফ 16-এ এসে, সে খুবই ডিফিকাল্ট হবে। তবে বার্সার জন্য আগের রাতটা গেছে একটা উইন উইন সিচুয়েশন। কিরকম? তারা দেখেছে যে তাদের এক্সট্রা 2টো ম্যাচ খেলতে হবে না, এটা যেমন তারা নিশ্চিত করেছে। রিয়াল মাদ্রিদকে এক্সট্রা 2টো ম্যাচ খেলতে হবে, এটাও নিশ্চিত হয়েছে। এইটা একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ, যেটা লা লিগায় বার্সেলোনাকে এমনভাবে সাহায্য করবে, যেটা হয়তো চ্যাম্পিয়ন্স লিগের যে দল ঘোষণা বা 11 সেটা চুজ করার ক্ষেত্রে হান্সি ফ্লিককে কিছুটা স্বাধীনতা দেবে, যে খুব একটা চাপে তাকে হয়তো থাকতে হবে না, এবং এমন প্লেয়ারদেরকে হয়তো ব্যবহার করতে হবে না যারা ক্লান্তি এখানে রিয়াল মাদ্রিদের তুলনায় অনেক বেশি কম আসার কথা বার্সেলোনার। একে তো আপনার এই ম্যাচে পেদ্রি ছিল না, সেটার জন্য আপনি কিছুটা দুশ্চিন্তায় পড়েছিলেন যখন আপনি শুরুতে একটা গোল আবার হজম করে বসলেন। জোস কোন্দে ঠিকমতো পাস দিতে পারে না, সেখান থেকে কাট আউট করে হাই লাইন, সেখান থেকে কোপেনহেগেন আরো বেশি অ্যাটাক করছিল। সেই পুরনো একই কাসুন্দি যে ডিফেন্সিভ হাই লাইন, সেটা বার্সেলোনাকে সাহায্য এই ম্যাচেও করে নাই। শেষের দিকে তারা কোয়ালিটি দিয়ে ম্যাচ বের করে এনেছে। রাশফোর্ড একটা দারুণ গোল করেছেন। এইটা বার্সেলোনার জন্য ভালো যে তারা টপ 8-এ ফিনিশ করতে পেরেছে, এবং রিয়াল মাদ্রিদের তুলনায় লা লিগায় তারা একটা বড় ধরনের অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে বলে আমরা এখান থেকে অনুমান করতে পারি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিততে গেলে আমার ধারণা এই ডিফেন্সিভ লাইনটাকে একটু পিছিয়ে আনতে হবে, একটু মানে অ্যাটলিস্ট মানে 1 মিটার না হোক, হাফ মিটার। আপনি 0.3 মিটার কমালেও চলবে। 0.3 মিটার অনেক, কিন্তু মানে ওই হিসাবে অনেক কিছু থাকে। এই রিস্ক অ্যাভার্স মনে হয় প্রয়োজন, তাই না? চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার জন্য প্রয়োজন। এবং যখন আপনি মানে আগের বার দেখেছেন যে ইন্টার মিলানের সঙ্গেও কিভাবে শেষে গিয়ে বার্সেলোনা ক্রাম্বল করেছে, এইরকম ঘটনা না হইলে এড়ানো খুব কঠিন হয়তো হয়ে যাবে। কিন্তু রিয়াল মাদ্রিদ যেটা এড়াতে চেয়েছিল সেটা তারা এড়াতে পারে নাই। তারা স্টাডিও দা লুজে প্রথমে লিড নিয়েছিল, কিলিয়ান এমবাপে জোড়া গোল করেছেন, কিন্তু তারপরও রিয়াল মাদ্রিদ জিততে পারে নাই। আলভারো আরবেলোয়া রিয়াল মাদ্রিদ কোচ হেরে গেছেন জোসে মরিনিও তার গুরু তার কাছে, এবং হেরে যাওয়ার পর তিনি বলছেন সব হারের দায় তিনি নিচ্ছেন। আলবাসেতের সঙ্গে যেমন হেরেছিলেন ওই যে কোপা দেল রের ম্যাচে, সেটার দায় যেমন নিয়েছেন, এই হারের দায়ও তিনি নিচ্ছেন। তো কথা হচ্ছে যে ওই যে উনারা দায় নেবেন কবে, যাদের কারণে এর আগে আলভারো আরবেলোয়ার আরেক বন্ধু চলে গেছেন, তো উনারা আসলে কবে এই দায়টা নেবেন? না, কিলিয়ান এমবাপেও তো এই দায় নিয়েছেন। তিনি বলছেন সম্পূর্ণ তাদের উপর এই ম্যাচের পারফরমেন্স, যেখানে তারা জানতেন একটা পয়েন্ট হলেও তাদের হয়ে যেত, কারণ 15 পয়েন্ট ওয়াজ দ্য কাট অফ পয়েন্ট।
চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এ ফিনিশ করার জন্য। গতবারও চ্যাম্পিয়ন্স লিগের এই রাউন্ড অফ 16-এ ওঠার আগে 15 পয়েন্ট নিয়ে শেষ করেছিল রিয়াল মাদ্রিদ, সেটাও এনাফ ছিল না, এবারও এনাফ হয় নাই। এমবাপে বলছেন যে এখন এইরকম পারফরমেন্স দিয়ে, এবং তারা যাচ্ছে তাই বাজে খেলেছেন, এবং দেখেই বোঝা গেছে যে কাদের ম্যাচটা জেতাটা অনেক বেশি দরকার ছিল, পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে রিয়াল মাদ্রিদে কোনো ধরনের হারমোনি ছিল না। এবং লাস্ট মোমেন্টে আপনি ওই জায়গায় আসেনসিও আছেন একটা ইয়েলো কার্ডে, আপনি আরেকটা এরকম ফাউল করে, সেটা হয়তো তিনি ম্যাচ বাঁচানোর জন্যই করেছেন, কিন্তু তারপরও আপনি এইরকম ম্যাচ মাথা হারিয়ে ফেলা, আবারও রদ্রিগোর লাল কার্ড দেখা, এটা রিয়াল মাদ্রিদকে বড় ধরনের একটা ঝামেলায় ফেলে দেবে ফেব্রুয়ারি মাসে। তাদের মনে ছিল মাঝখানে যে না একটু মনে হয় ঠিকঠাক হচ্ছে, ভিনিসিউস আরবেলোয়া সব মিলে ঠিকঠাক, কোনো কিছুই আসলে ঠিকঠাক নাই। এই ভালো আর এই মন্দ, এবং এই রদ্রিগো এবং আসেনসিও এই দুজনের একজনকেও রিয়াল মাদ্রিদ পাবে না চ্যাম্পিয়ন্স লিগের এই যে প্লে অফের যে ম্যাচ আছে, রেড কার্ড দেখার কারণে বোদো অথবা আবার সেই বেনফিকার সাথে হবে, আবার বেনফিকার সাথে খেলা হলে তো ওইটা আবার এই মাঠে খেলা হবে ফার্স্ট লেগটা, সেকেন্ড লেগটা সান্তিয়াগো বার্নাবিউতে। এইটা তাদের জন্য একটা সুবিধা, এই ছাড়া আর তেমন কোনো সুবিধা নাই। কিন্তু রিয়াল মাদ্রিদ যেভাবে আসলে একরকম ডুবেছেই বলা চলে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা, যে চ্যাম্পিয়ন্স লিগে আমরা চিন্তা করি বা আমরা অনুমান করি বা আমরা প্রত্যাশা করি রিয়াল মাদ্রিদ ভালো করবে, সেখানে রিয়াল আর বার্সার দুই রকম রাত গেছে। চ্যাম্পিয়ন্স লিগের রাতটাই আসলে এমন গেছে, এমনভাবে আসলে গল্পগুলো আমাদের সামনে এসছে আর গেছে, এরপরে কথা বলার বহু কিছু থাকলেও সময় আর সুযোগ সবকিছু মিলিয়ে সেটা আর হয়ে ওঠে না। শরীফুল হক, আর কিছু বলার আছে? আজ অনেক হয়েছে। আমাদের ঘুমটা আসলে কবে হবে? ঘুমটা নিয়ে আপাতত ভাবছি না, ঘুমটা যখন হবে তখন আর অন্য কিছু নিয়ে ভাবার কোনো সুযোগ থাকবে না। আপাতত চ্যাম্পিয়ন্স লিগের ওই যে উত্তেজনা, সেটাতেই আমরা ভাসছি। আশা করি আপনিও সেই একই জায়গাতেই আছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.